হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন বিষয়টা কিন্তু নতুন নয়, হয়তো অনেক ভিডিও তোমরা দেখেছো এই বিষয় নিয়ে। তো আমার বিষয়বস্তু আজকে হচ্ছে দাম্পত্য জীবনের রসায়ন। কোন রসায়নে তোমার দাম্পত্য জীবনকে তুমি ভালো রাখতে পারবে, হ্যাঁ, সুখে রাখতে পারবে, অন্তত একটা জায়গায় মানে স্থিত হতে পারবে। হ্যাঁ, দাম্পত্য জীবনের কিন্তু রসায়ন এতই সহজ নয় কিন্তু গোটা দাম্পত্য জীবনটাকে সুখে রাখা। তো ওরই মাঝখানে আমি কয়েকটা পয়েন্ট আজকে আলোচনা করব, যেটা শুনে তোমাদের মনে হতে পারে যে দেখে নিও তো যে এই পয়েন্টগুলো সত্যি দাম্পত্য জীবনের সুখী দাম্পত্য জীবনের কারণ হতে পারে কিনা। হ্যাঁ, এই কিছু জিনিস যদি আমরা একটু মেনে চলি জীবনে, তাহলে আমাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের হতেই পারে। তো ভিডিওটা শুরু করার আগে, আলোচনাটা শুরু করার আগে বলবো, যারা আজকে আমাকে নতুন দেখছো এবং ইউটিউব থেকে দেখছো, তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই একটু ফলো করে নিও। তো চলো শুরু করি আমার আজকের আলোচনা। দাম্পত্য জীবনের একটা রসায়ন আছে, যেটা দিয়ে আমরা সুখীও হতে পারি, অসুখীও হতে পারি। অনেক অনেক উদাহরণ তুমি তোমার চারপাশে দেখবে। হ্যাঁ, আমরা সুখী দাম্পত্য জীবন বলতে আজকের দিনে কোনটা বোঝাই বলো তো? ফেসবুকে ছবি দিচ্ছে, ওমা কত সুন্দর সুন্দর ছবি, বেড়াতে যাওয়ার ছবি বা কোনো অ্যানিভার্সারি, বার্থডে, আজকে কি না হয় বলো আজকের দিনে প্রত্যেককে। এইগুলো দেখে আমরা মনে করি কি, বাবা ওদের মতো যদি আমাদের হতো, ওদের মতো দাম্পত্য জীবন যদি আমার হতে পারতো। তো এগুলো দেখে কিন্তু সুখের যে রসায়নটা সব জায়গায় এক তা নয়, কিন্তু ওই জায়গাটা দেখে আমরা কিন্তু সুখী বলতে পারি না। এমন অনেকের আমার কাছে ফোন আসে বা আমার কাছে অনেকে এসেছেন এমন, যারা তাদের কথা বলছি যে এইগুলো থেকে আমার অভিজ্ঞতা হয়েছে এবং আমার মনে হয়েছে যে এই সিচুয়েশনে মানুষকে পড়তে হয়। হ্যাঁ, তার মধ্যে প্রথম আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের না মানসিকতার মিল হয় না। দুজনার মানসিকতার মিলের খুব দরকার। মানসিকতা মিল বলতে তুমি তো প্রথমে বুঝতে পারবে না তোমার মানসিকতার মিল হলো কিনা। এটা আমরা কখন বুঝতে পারি বলো তো? এমনকি তুমি যখন প্রেম করবে, যদি তোমার লাভ ম্যারেজ হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি কিন্তু ধরতে পারবে না, কারণ সেই সময় হ্যাঁতে হ্যাঁ মেলানো, ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই শুনবে, দুদিক ক্ষেত্রেই বলছি, লাইফ পার্টনার দুজনের ক্ষেত্রেই বলছি, সেই সময় কিন্তু তোমার সব কিছু জিনিস তুমি বুঝতে পারবে না। আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু প্রথম কিন্তু এগুলো কিচ্ছু বোঝা যায় না, কারণ প্রথম একটা সুন্দর সম্পর্ক, ঠিক আছে যা বলছে তাই একটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু প্রথম দিকে থাকে, যে পার্টনার যেটা বলছে সেটা ঠিক আছে। কিন্তু যদি মানসিকতার অমিল হয়, দুটো দুরকম মনের মানুষ যদি হয়, একেবারে বিপরীত মনের মানুষ যদি হয়, তখন কিন্তু সব থেকে বেশি অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এবং সেই অ্যাডজাস্টমেন্টের লেভেলটা যদি অনেকটা বেশি হয়ে যায়, ফারাকটা, হ্যাঁ, যে এ অ্যাডজাস্ট করছে 60% আর একজন 40% করতেও রাজি নয়, তখন গিয়ে আমাদের মানে দ্বন্দ্বগুলো শুরু হয়ে যায়। তো আমাদের এই মানসিক মানে অমিলের জন্য, মানে কি বলবো, এটা মেন্টালি মিসম্যাচ যেটাকে আমরা বলতে পারি, তো সেটার জন্য কিন্তু আমাদের দাম্পত্য জীবন অসুখী হয়ে যায়। তো এইখানে আমাদের কি করতে হবে, যে দুটো মানুষ, যেহেতু দুটো জায়গা থেকে আমরা এসেছি, দুটো জায়গারই দুটো মানুষ, একজন মানুষ এক এক রকম মানসিকতা নিয়ে বড় হয় বা সে ওইভাবেই জন্মায়, জন্মগতভাবেই সে ওই রকম ভাবেই। এবার দুটো মানসিকতাকে এক জায়গায় মিল কোনোভাবেই হবে না। যদি দাম্পত্য জীবনকে সুখের করতে হয়, অন্তত পক্ষে অ্যাডজাস্টমেন্টটা দু তরফেই একটু হতে হবে। একেও একটু দিতে হবে স্বাধীনতা, তাকেও দিতে হবে, সব ক্ষেত্রেই অ্যাডজাস্টমেন্ট যখন করতেই হবে, তখন শুধু একতরফা হলে কিন্তু সেই ব্যাপারটা খুব মুশকিল হয়ে যাবে। সেকেন্ড পয়েন্টে আলোচনা করবো দায়িত্ববোধ। আমাদের কি হয় জানো তো, মানে যেহেতু বিশেষ করে মানে এই যিনি দায়িত্ববোধের কথা যখন বলছি, তখন একটু আগেকার দিনের কথা একটু বলি। যারা বই পড়তে ভালোবাসো, অন্তত পক্ষে যারা পড়ো না, তারা একটু পিছনের দিকে উপন্যাসগুলো পড়ো, যেগুলো আমাদের সাহিত্যিকরা, কথা সাহিত্যিকরা লিখে রেখে গেছেন। হ্যাঁ, সে রবীন্দ্রনাথই বলো, শরৎচন্দ্র বলো, তারাশঙ্কর বলো, মানিক বন্দ্যোপাধ্যায় বলো, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, যাদেরই বই, মানে এই যে যারা এই বইগুলো লিখে রেখে গেছে, তাদের কিছু বই পড়ে দেখবে সেই যুগে কিন্তু এই দায়িত্ববোধটা, অন্ততপক্ষে ঘরের দায়িত্ববোধ, সবটাই স্ত্রীর উপর মানে বর্ষাত। এবং তারা হাজবেন্ডের সঙ্গে সময় কখন পেত, একেবারে গিয়ে রাত্রের দিকে। আমাদের ঠাকুমারাও হয়তো এই জিনিসগুলো ফেস করেছে, আমি মাদের কথা বলবো না, কিন্তু আমি ঠাকুমাদের কথা বলবো, যারা এরকম ভাবেই কাটিয়েছে যে হাজবেন্ডকে তারা পেয়েছে। তাদের এত ছেলে মেয়ে, মানে তখনকার দিনে তো একটা দুটো ছেলে মেয়ে ছিল না, 4-5টা তো মিনিমাম ছিল।
তো সেই ক্ষেত্রে বলছি আমার ঠাকুমারই 5 ছেলে 2 মেয়ে, তার মানে 7 জন। তো এতগুলো ছেলে মেয়েকে দেখার পরে বাড়িতে সবার কিছু দায়িত্ব, এক সংসারে তখন সবাই থাকতো, তো দায়িত্বগুলো মেয়েদের মধ্যে যারা মানে বেশি করে মেয়েদের মধ্যে আর কি মানে পালন করতে হতো। তখন হাজবেন্ডদের অত দায়িত্ব পালন করতে হতো না সংসারে, কিন্তু তাদের দায়িত্ব ছিল কি তারা টাকা রোজগার করে সেটা সেখানে প্রোভাইড করবে যতটা সম্ভব, যার যেমন সংসার। তো সেই ক্ষেত্রে মানে ছেলেরা অনেক স্বাধীন ছিল এই ব্যাপারে, সেই সময়কার মেয়েরা মেনে নিত, কারণ সেই সময় মেয়েরা বাইরে বেরোতো না চাকরি করতে। তো আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে এই জিনিসটার তো বদল খানিকটা হয়েছে, হওয়া প্রয়োজনও। তো যে ক্ষেত্রে বলবো দায়িত্ববোধ কিন্তু দুজনারই থাকা উচিত। এবং একটা মেয়ে যখন সংসারের অনেকগুলো কাজ করছে, ছেলেটিও বাইরে কাজ করছে নিশ্চিত অবশ্যই, কিন্তু তার নিজের কিছু কাজ তার নিজের করে নেওয়া উচিত। অ্যাটলিস্ট 80% কাজ যদি মানে বাড়ির গৃহিণী করে, তো 20% কাজ কিন্তু মানে গৃহকর্তাকেও করতে হবে। হাজব্যান্ড ওয়াইফ দুজনে লাইফ পার্টনার কিসের জন্য, যদি সে কোনোদিন মানে উইকেন্ডে দুজনা ভাগ করে কিছু কাজ করে নেওয়া যেতেই পারে। বা এখন তো মেয়েরাও চাকরি করে, মেয়েরাও বাইরে চাকরি না করুক, সে কিছু ব্যবসাও করে, কিছু না কিছু তো মেয়েরাও করে, তাহলে তাকেও তো সেই সময়টা দিতে হবে। তারও তো, সেও তো টায়ার্ড হয়ে যাবে, সেও তো চাইবে যে আমার হাজবেন্ড যখন বাড়িতে আছে আমার বাচ্চাটার কিছু দায়িত্ব সে পালন করুক। তো এগুলো অ্যাটলিস্ট 20% পালন করা অবশ্যই উচিত। এই ক্ষেত্রেও কিন্তু একটা মানে অসুখী দাম্পত্য জীবনের একটা বিরাট কারণ, যে কিছুই সে করে না, মানে সে মানে বিরক্ত হয়ে যাবে, সেই জায়গাটা একটুখানি কিন্তু হাজবেন্ডকে খেয়াল করতে হবে। থার্ড যেটা বলবো, লাইফ পার্টনার যদি না তোমার কৃপণ হয়, খুব মুশকিল। কিন্তু আমাদের লাইফ পার্টনার যদি কৃপণ হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু মানে আমাদের ভাবতে হবে যে ভাবা তো যায় না, প্রথমে তো জানতে পারি না সবটা, পরবর্তীকালে কি হয় যে দুজনার মধ্যে কিন্তু দুজনার যে কেউ একজন হলে যদি কৃপণ হয় তাহলে কি হবে, সে খরচ করতে দেবে না, যেখানে যতটা প্রয়োজন তুমি যতটা মনে করবে সে খরচ করতে দেবে না। তো এই ক্ষেত্রে অসুবিধা তো হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো হাজবেন্ডই হোক আর ওয়াইফই হোক, হ্যাঁ, তাকে নিজের জায়গায় তার নিজস্ব হ্যাঁ, প্রত্যেকেই তো বিয়ের আগে একটা তাদের তো বাবা মার জায়গা থাকে, বাবা মা ভাই বোন যদি কেউ থাকে তাদের একটা জায়গা থাকে, তো সেখানে সে কিছু খরচ করে প্রয়োজনে, সেই খরচটা থেকে তাকে নিবৃত্ত করা উচিত নয়। তার আত্মীয় স্বজনকে কি দিলে ভালো হয় সে বুঝবে। যে আর যদি সে রোজগার করে, যদি কোনো মেয়েই হয় যে তার আত্মীয় স্বজনকে সে ভাবছে এই জিনিসটা গিফট করব, তাকে করতে দেওয়া উচিত। অনেক ক্ষেত্রে হাজব্যান্ড বলে কি যে না দরকার নেই, করতে হবে না। অনেক ক্ষেত্রে ওয়াইফও বলে এত কি দেওয়ার দরকার আছে, এত তো প্রয়োজন নেই। এই জায়গাগুলোকে একটুখানি নিজেদেরকে মানে উদারতা দেখাতে হবে, তা না হলে কিন্তু দাম্পত্য জীবন অসুখী হবে। কারণ প্রচন্ড কৃপণ হলে তার কাছে তার কি মনে হবে যে এই তো একটা বিয়েতে আমি একটা শাড়ি দেওয়াই যথেষ্ট। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, কিন্তু যার আত্মীয় যে মনে করছে না এখানে শাড়ি দিলে ভালো দেখাবে না, একটা অন্য জিনিস দেওয়ার দরকার, আর একটু দামি কিছু গিফট এখানে আমার দেওয়া দরকার, তাহলে সেখানে তাকে দিতে দেওয়া প্রয়োজন। বা সে একটা জিনিস কিনতে যাচ্ছে, কোনো কিছু ঘরের জিনিসের যে কোনো জিনিস কৃপণ হলে তো সে তাকে কিনতে দেবে না, তার কাছে মনে হবে এই টাকাটা অনেক বেশি, ফালতু খরচা। হ্যাঁ, তাহলে এইগুলোতেও কিন্তু একটা অসুখী দাম্পত্য জীবনের কারণ হতে পারে। এই দাম্পত্য রসায়নে এই জায়গাগুলোকে নিজের একটুখানি মানে স্পেস দিতে হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস আমি বলতে পারি, যে ওয়াইফরা রোজগার করে না, হাজবেন্ডের উপরই নির্ভর করতে হয়, তাদের কথা বলি যে হাজবেন্ডের মনোভাবটাও বুঝতে হবে, এবং এটা বুঝে নিতে হবে যে আমার টাকা নয় হাজবেন্ডের টাকা, তাহলে সে আমাকে যতটা দেবে তার মধ্যে আমায় কিছু করতে হবে। কিছু ক্ষেত্রে খুব মুশকিল হয় যে যেখানে মন খারাপ হয়ে যায়, এই মন খারাপের জন্যই তো বলি প্রত্যেকটা মেয়েকে কিছু না কিছু করো, কিছু না কিছু করো। হ্যাঁ, কিছু না কিছু করলে তবেই তুমি তোমার নিজস্ব শখ, তুমি নিজে কাউকে হাতে করে কিছু দেওয়া, এগুলো কিন্তু করতে পারা যায়। তবে আজকে দিনে বহু মেয়ে, বেশিরভাগ মেয়ে আজকে দিনে খুব আনন্দের কথা, খুব খুশির কথা যে মেয়েরা নিজেরা অনেক কিছু করে, নিজেদেরটা নিজেরা করে নেওয়ার চেষ্টা। 4 নম্বর পয়েন্টে বলি যে যখন একটা মেয়ে নতুন বিয়ে হয়ে আসছে, কারণ তাকে তো তার ঘর বাড়ি, বাবা মা, আত্মীয়, নিজের লোকগুলোকে ছেড়ে আর একটা বাড়িতে আসতে হয়, মেয়েরা তৈরি থাকে, তবুও কি তার ভালো লাগে, মন তো তার খারাপ হতেই পারে, তাই না? তো সেই ক্ষেত্রে হাজবেন্ডকে বলবো, লাইফ পার্টনারকে বলবো যে আপনি মানে তাকে একটু উদার হন আপনি বেশি করে। হ্যাঁ, তার পাশে থাকুন সেই সময়টা। শ্বশুর বাড়িতে এসে ইনলসদের সঙ্গে তো বনিবনা নাই হতে পারে, কারণ সম্পূর্ণ তো আলাদা সব কিছু। তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যালেন্স করা শিখতে হবে। যেমন আপনি মা বাবার উপর কিছু বলতে পারবেন না, ভাই বোনকে আপনার বলতে খারাপ লাগবে, ঠিক তেমনই হ্যাঁ স্ত্রীকে কেউ যদি কিছু বলে সেখানেও আপনার প্রতিবাদ করা দরকার। বা
পরেও ডেকে নিয়ে বলা দরকার যে এটা ঠিক নয়, বা তাকে কি করা, মানে স্ত্রী যদি এতটুকুনি কিছু করলো সেটার জন্য মানে একটা মানে কৃতজ্ঞতা, মানে গ্র্যাটিটিউড একটা থাকা, তুমি এটা করেছো খুব খুশি হওয়া, তার প্রশংসা করা, তাকে মানে কৃতজ্ঞতা দেখানো। নতুন একটা মেয়ে এসেছে, তাকে একটু অ্যাডজাস্ট করতে আমরা টাইম অনেক সময় দিতে চাই না। এবং আমরা হাজবেন্ডরা কি ভাবে যে মানে কি ভাববে, সবাই বলবে এই বউ নতুন বিয়ে হতে না হতে একদম বউয়ের হয়ে বলতে চলে এসছে। এই দিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখন নেই। আলটিমেট কি বলতো, যে তোমাদের নিজেদের দুজনের মধ্যে যা কিছু প্রবলেম হবে সেখানে অন্য কাউকেও, তৃতীয় ব্যক্তি কেউ কথা বলতে দেবে না, বাবা মা হোক ভাই বোন হোক কেউই হোক, তাদের তো নিজেদের সমস্যা আছে। সেখানে যদি তুমি গিয়ে বেশি কথা বলো, সেটা কি তারা সবসময় শুনবে, নাকি সেটা শোনা সম্ভব হবে? এক তো নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে কতটা টাইম লেগে যায়। হ্যাঁ, তো প্রথম অ্যাডজাস্ট হয়েই যায়, মানে আসলে সব মেনে নেওয়ার একটা প্রবণতা থাকে যে ঠিক আছে নতুন নতুন, ঠিক আছে চলো, ঠিক আছে চলো, কিন্তু এটা বেশি দিন কিন্তু চলে না। তাই একটু তার পাশে থাকতে হবে, আর একটু মানে কোয়ালিটি সময়, মানে যেটা খুব প্রয়োজন, মানে একটু সময় তাকে বের করে তোমাকে তাকে ডেকে নিয়ে গিয়ে, যতই কে কি ভাবলো দেখার দরকার নেই, এতটা দেখার দরকার নেই, কারণ এতটাও কেউ ভাবে না। আর ভাববে বিয়ে যখন হয়েছে সে তার স্ত্রীর সঙ্গে একটু সময় কাটাবে, এটা যদি ফ্যামিলি মেম্বাররা না মনে করতে পারে, তাদেরকে মনে করিয়ে দেওয়া আপনার দায়িত্ব। এটা আমি বলতে পারি, এটা হাজবেন্ডকেও বলবো, ওয়াইফকেও বলবো। যদি সমস্যাটা ওয়াইফদের বেশি হয়, মানে হাজবেন্ডদের বাড়িতেই তো তাকে থাকতে হয়, তো সে একটু তার স্বামীর সঙ্গে আলাদা করে কথা বলারই সুযোগ পায় না। সে কখন রাতে যাবে বা কে কি ভাববে, শুধু আমরা মনে করি ইনলজরা কি, বাবা মা কি ভাববে, বা কোনো একটা বোন থাকলো কারো ভাইরা কি ভাববে, কি মনে করবে, এটা করব, বা একটু উইকেন্ডে একটু ঘুরতে নিয়ে যাওয়া। আমাকে বলায় যে আমি বিয়ে করেছি, আমাকে তাকে একটু বেরোতে হবে, তাই না? এটা কিন্তু মানে খুব স্বাভাবিক। এইটুকু না করলে কিন্তু অসুখী দাম্পত্য জীবনের স্টার্ট কিন্তু সেই সময় থেকেই হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীকালে এটাকে মেনটেন করতে গেলে এটা মনের মধ্যে মানে খচখচানি থেকেই যাবে। তো এইগুলো একটু করলে মনে হয় কি যে জিনিসটা খুব মানে ভালো। লাস্ট নট দ্য লিস্ট, অনেক বলার আছে, পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কি করি, একটু কিছু কথা কাটাকাটি হলো বা একটু কিছু হলো, ব্যাস কথা বলা বন্ধ হয়ে গেল। এমন অনেক দম্পতি আমি দেখেছি যে মানে 2 মাস 3 মাস ধরে তাকে কথা বলা বন্ধ। এটা খুবই মানে খুব মানে একটা বাজে একদম মানে মানে অসুখী দাম্পত্য জীবনে এটা বড় কারণ। সব যা ঝগড়াঝাটি হলো, কথা কাটাকাটি হলো, কিন্তু তারপরে তোমরা মিটিয়ে নাও। এটা নিয়ে বেশিক্ষণ ধরে যদি মানে খষ্টাঘষ্টি করো, বা এটাও ঠিক নয়। হ্যাঁ, তো এর সঙ্গে আমি একটা লাস্ট বোনাস পয়েন্ট যেটা আমি বলে দিই, যেটা আমরা সাধারণভাবে করি, যে হাজবেন্ড কিছু অন্যায় করলো বা ওয়াইফ কিছু অন্যায় করলো, সেটাকে প্রতিনিয়ত তাকে মনে করিয়ে দেওয়া, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তুমি তাই, তোমার জন্য এটা হয়েছে, তুমি অমুক, তুমি তমুক, তোমাকে বিয়ে করে আমি কি ভুল করেছি। হ্যাঁ, এই সব জিনিসগুলো বারবার না হাজবেন্ডকে বলো না ওয়াইফকে বলো। যদি তার কোনো কিছু ভুল থাকে, যদি সংসারটাকে ভালো করে রাখতে চাও, ভুলটা তাকে ধরিয়ে দাও। কিন্তু ওই ভুলটার থেকে যদি সে ফিরে আসে, তাহলে তাকে কিন্তু বারবার ওই একই জিনিস, এই তোমার বাবা মা আমাকে এই বলেছিল, এই ওই সময় তুমি আমাকে এই করেছিলে, এই আমার যখন বাচ্চা হয় তুমি আমাকে ভালো করে দেখোনি, তোমার বাবা মা আমাকে এই করে, এগুলো বারবার তাকে বলার কোনো, আমি অনেকজনকে বলতে শুনেছি, মানে আমি বলবো আর কি, আমার কাছে একজন এই ব্যাপারটা বলেছিল, আমি তাকে বুঝিয়েছিলাম যে এই কথাটা বারবার বললে কিন্তু তার মনে খুব খারাপ লাগবে। সে তো জানছে যে হ্যাঁ করেছিল, আর তোমার তো সেই দিনটা কেটে গেছে। তো এইটাকে মাথায় বারবার নিলে তোমার নিজেরও ভালো লাগবে না, আর সেই বাবা মাকে তোমার দেখলেই মনে বিরক্ত লাগবে। তো এই জিনিসগুলো করে কি হবে, যে জিনিসটা তোমার সময় চলে গেছে সেটাকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়াই উচিত। এটা বারবার করলে কিন্তু পার্টনারের সঙ্গে কিন্তু জীবনটা তোমার অতিষ্ঠই হবে। তো তুমি কি করে সুখী দাম্পত্য জীবন কাটাবে বলো? অসুখী দাম্পত্য জীবনের এটাও একটা কারণ। তো এই ক্ষেত্রে বলবো, আর সবচাইতে বড় কথা, কেউই বস ভাবেন না, কিন্তু যে অফিসের বস যেমন তোমাকে যেটা বলবে সেটাই করতে হবে। তো এই কর্তৃত্ব ফলাও, অধিকার বোধ নিশ্চয়ই ফলাবে, সেটা ভালোবাসা দিয়ে ফলাও, কিন্তু সেটা বসের মতো করে নয়। তো এই ছিল আমার আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।